তারা যে কেন ছাত্র পরিষদ দিবস করতে চাইছে আমি বুঝতে পারছি না। এখন আপেল বলছিল পেছনে ঘুরে তারা তাস খেলছিল, ওই ক্লাবটা বেকার, ওই ক্লাবটা বন্ধ হয়ে যাবে কিছুদিন পরেই, হয়তো অস্থায়ী ক্লাব। কিন্তু এখন জেনে রাখো ওটা কিন্তু একটা অস্থায়ী ক্লাব। কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে। হাইকোর্ট যখন বলে দিয়েছে আমাকে তো অস্থায়ী বলতে হবে, আমাকে তো স্থায়ী বলতে পারবো না। 21শে জুলাই নিয়ে আমরা একটা ধুমধুমা দেখেছি, এবার কি 28শে আগস্ট নিয়েও তাই হতে চলেছে? 21শে জুলাই কোথায় সভা হবে তৃণমূল এবং বিরোধী তৃণমূলের, তা নিয়ে তুমুল টানাপোড়েন হয়েছে। এই একই পরিস্থিতি এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়েও হতে চলেছে কিনা সেটা নিয়ে লোকজনের আলোচনা চর্চা শুরু হয়ে গেছে। কালীঘাট চাইছে মেয়র রোডে করতে, এমনকি ঋতব্রতপন্থী তৃণমূলও চাইছে মেয়র রোডে তাদের সভা করার অনুমতি দেওয়া হোক। এ নিয়ে তুমুল চর্চা এবং মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। কি হবে পরিস্থিতি, এ নিয়ে আজকে আলোচনার জন্য সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম দা, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। কি কি মনে হচ্ছে বলুন তো, যে এই ব্যাপারটা কি ওই 21শে জুলাইয়ের মতন যাচ্ছে নাকি? একদমই সার্কাস। আচ্ছা, সার্কাস হচ্ছে। এবং যেটা হচ্ছে, তুমি যে নামটা বলো, আমি তো সেই নাম বলি না, আমি আপেল আক্রোডদের দল বলি। তারা যে কেন ছাত্র পরিষদ একটা মানে দিবস করতে চাইছে আমি বুঝতে পারছি না। ওই দিবস রজনীর মতন হবে, গিয়ে তারা তাদের যাতনা দেখতে পাবো। সেই 50 পিস লোক থাকবে, যেরকম আগে 21শে জুলাই দেখলে নেতারা, তাদের ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট মিলে 60 জন নেতা ইন্টু 3 কত হলো 180। তার মধ্যে যখন আপেল বলছিল পেছনে ঘুরে তারা তাস খেলছিল মোবাইলের মধ্যে, এই যদি সিন দেখবো, 50টা লোককে টাকা পয়সা দিয়ে ধরে নিয়ে যাবে, বাবা চল। কিন্তু সেই তৃণমূল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, সেটাই তো তৃণমূল। তৃণমূলের সাথে বেকার লড়াইটাতে নামতে যাচ্ছে। মেনে নিলে পারে যে আমরা একটা ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশন, আমরা একটা আলাদা ক্লাব বানিয়েছি, ক্লাবে একটু মজা হচ্ছে, সেটা বিধানসভায় একটা কিছুক্ষণ সময় কাটছে ক্লাবে। তো এটা ক্লাবকে আমি কি করে বলবো একটা আলাদা ফ্যাকশন, আলাদা দল, আলাদা তৃণমূল? তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ওই ছাত্র ওই দিনটায় মানুষ যাবে নিজের থেকে, ডিম খেলেও যাবে, মার খেলেও যাবে, ভয় পেলেও, ভয় দেখিয়েও তাদেরকে আটকানো যাবে না, দাবানো যাবে। তো এই যতই থাকবে, বিজেপির সাহায্যে কয়েকটা লোক হয়তো পাবে, কিন্তু আমার মনে হয় বেকার তারা এই লড়াই করছেন। ওই ক্লাবটা বেকার, ওই ক্লাবটা বন্ধ হয়ে যাবে কিছুদিন পরেই, হয়তো অস্থায়ী ক্লাব। কিন্তু এখন জেনে রাখো ওটা কিন্তু একটা অস্থায়ী ক্লাব। কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে। হাইকোর্ট যখন বলে দিয়েছে আমাকে তো অস্থায়ী বলতে হবে, আমাকে তো স্থায়ী বলতে পারবো না। তো অস্থায়ী একটা ক্লাব, তারা একটা প্রদর্শনী করবে। প্রদর্শনী বলছি, সভা নয়, প্রদর্শনী। বুঝতে পেরেছি। ওখানে যদি একটু গাছপালা যদি রাখতে পারে, কালচার গার্ডেনের ওখানে লোকজন দেখতে যেতে পারে, আর একটু ভিড় বাড়তে পারে। আর যদি একটু আলিপুর জুত থেকে কয়েকটা জন্তু জানোয়ার এসে একটু রাখতে পারে, কয়েকটা লোক বাড়তে পারে। লোক দেখতে গেল, পাখি দেখতে গেল, মাছ দেখতে গেল, সাপ দেখতে গেল, ওটা দেখতে পারে। কিন্তু আমার বক্তব্য, তৃণমূলের সাথে ওটা সভা হবে, ওটা সভা। ছাত্র পরিষদ তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দলটা তৈরি করেছিলেন, তো সেইগুলো হবে। তো কেন যে লড়াই হচ্ছে, কেন যে সার্কাস করছে, কেন অস্থায়ী ক্লাবটা এত লড়ালড়ি করছে আমি বুঝতে পারছি না। ক্যারিয়ার তো শেষ, আর কষ্ট করে হয়তো 57 মাস কাটাবে, তার আগেও সবকিছু শেষ হয়ে যেতে পারে। ক্যারিয়ার যখন শেষ, এই লাস্ট ফেজ অফ পলিটিক্যাল লাইফ এদের কয়েকজন পড়ে আছে, তার মধ্যেও ভাঙাভাঙি হবে। আর এইটা নিয়ে এই লড়াইগুলো হবে। আর আমার বক্তব্য হচ্ছে, আমরা সার্কাসগুলো দেখতে থাকি, একটু তো অড আওয়ার গুলো আমাদেরও লাগবে। রাজনৈতিকরা যদি এখন সার্কাস দেখা বন্ধ হয়ে গেছে, কারণ জন্তু জানোয়ার বন্ধ, মানিকা গান্ধী ওটা বন্ধ করে দিয়েছে। লোকে এখন আর সার্কাস দেখতে যায় না। তো খালি অ্যাক্রোব্যাটিক্স, খালি জিমন্যাস্টিক, সেটা অন্য চ্যানেল খুললেই দেখে নিতে পারবে। সে নাদিয়া কোমেনিসিকেও দেখতে পারবে, সে একটারিনা জাবোকেও দেখতে পারবে, সে ম্যারিলাউ রেটনকেও দেখতে পারবে, বিভিন্ন লোককে দেখতে পারবে। তো আমার বক্তব্য, মানুষ সার্কাসগুলো যেত কেন? সেখানে কখনো হিপোপটেমাস জলহস্তি দেখিয়েছে, সিংহ দেখিয়েছে, বাঘ আগুনের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, এইগুলো। রিং মাস্টার ছিল, মেরা নাম জোকারটা যদি মনে করো, রাজ কাপুর চেষ্টা করেছিল রিং মাস্টার হওয়ার, কিন্তু রিং মাস্টার যখন ব্যাপারটা আছে, তো সেই জায়গায় থেকে আজকে সার্কাসটা মোটামুটি বন্ধ হয়ে গেছে। মানুষের তো এখন অড আওয়ারটা, তো এখন বিধায়করাই দায়িত্বগুলো নিচেই, এই ক্লাবটা দায়িত্ব নিয়েছে যে মানুষকে একটু এন্টারটেইন করবো। তো এন্টারটেইনমেন্টটা তো আমরা দেখতে পেলাম।
কিন্তু কথা হচ্ছে যে কালীঘাটপন্থী তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় ছিলেন এই পুরো পর্বটাতে তো মেয়র রোডেই তাদের সভাটা হয়েছে এবং ঘটনাচক্রে কালীঘাটপন্থীদের তরফ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল বেশ কয়েকবার, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। হাইকোর্টে মুভ করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে মুভ করেছেন, হয়তো ওই দিন কয়েকের মধ্যেই এটার ফয়সলা হয়ে যাবে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই 21শে জুলাইয়ের সময় দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কোথায় হবে এই নিয়ে একটা তুমুল টানাপোড়েন হয়েছিল। শেষ পর্যন্ত একটা কর্নারে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই কর্নারই একটা উপচে পড়া একটা মানে জনবিস্ফোরণ কার্যত দেখা গিয়েছিল। আপনি নিজে সেখানে ছিলেন, আপনি বলেছিলেন যে প্রায় লাখখানেকের ওপর লোক সেদিন যাতায়াত করেছিলেন। তা এই পরিস্থিতিতে কি এই সভাটাও খুব কার্যকরী একটা গুরুত্বপূর্ণ সভা হতে চলেছে? গুরুত্বপূর্ণ তৃণমূলের ক্ষেত্রে, কারণ তৃণমূল এখন রিগ্রুপ করছে। দে আর ট্রাইং টু রিক্লেম দেয়ার টেরিটরি, দ্য লস্ট টেরিটরি, ইটস লস্ট টেরিটরি। তো এই যে টেরিটরিটা যে লুজ করেছে তৃণমূল, সেটাকে ফেরত পাওয়া। একদল মানে গ্রুপ অফ ইয়াংস্টার্স যারা এসছে তৃণমূলে উইথ ফুল ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্ট, তারা এসছে, তারা এসে নতুন করে নতুন এনার্জি নিয়ে, এনথুসিয়াজম নিয়ে, মানে প্রিয়াঙ্কা অধিকারীদের মতো মেয়েদের কথা বলছি। নিশ্চয়ই দে আর ভেরি সিরিয়াস, ডেডিকেটেড, কমিটেড। তাদের কিন্তু দেওয়ার আছে, পাওয়ার কিচ্ছু নেই। তারা ওয়ার্নার ব্রাদার্স, টলিউডের ওয়ার্নার ব্রাদার্স মানে বিশ্বাস ব্রাদার্স এর মতো ধান্দা করতে আসেনি, ও লাভলি বলতে আসেনি। সং বা মানে অনেক সং যারা ছিল, চোর যারা ছিল, জোচ্চোর ছিল, ডাকাত ছিল, তারা বেরিয়ে গেছে, শুদ্ধিকরণ হয়েছে। এই ইয়াংস্টার্সরা তো চাইছে পার্টিটা আবার নতুন করে উঠুক। আমরা ইংলিশে একটা কথা বলি, টু পুল সামওয়ান ফ্রম দ্য কোয়াগমায়ার, অর্থাৎ একটা কাদা সেই জায়গা থেকে তুলতে হবে। এই ইয়াংস্টার্সরা, গ্রুপ অফ ইয়াংস্টার্স আর ট্রাইং ইটস বেস্ট, এটা তো অস্বীকার করার নেই। এই জায়গায় এদের ডেডিকেশনের কাছে আর কেউ লাগতে পারে না। যখন ইয়াং ব্লাড আসে, যেরকম আরশোলারদের দেখছো, ইয়াং ব্লাড, কিন্তু এই ইয়াং ব্লাডরা যখন রাস্তায় নামছে, মানুষের মধ্যে কিন্তু আরো উত্তেজনা, উদ্দীপনা, উৎসাহ অনেক বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। এবং তৃণমূলের আস্তে আস্তে তৃণমূলটা কিন্তু আবার রিগ্রুপ করছে, তারা আবার ফাইট ব্যাক করার জায়গায় যাচ্ছে। তো ধীরে ধীরে এটাই দেখতে পাবো আমরা। 28-এর নতুন আবার একটা 21 প্রথম একটা জায়গা দিয়ে দিল তৃণমূলকে, আবার 28 দেবে। 21-এ আমাদের মতন লোকেরাও গেছে, বয়স্ক মাঝবয়স্ক লোকরাও যেরকম গেছে, বয়স্ক লোকরাও গেছে, ইয়াংস্টার্সরাও গেছে। এখানে ইয়াংস্টার্সরা বেশি থাকবে, এটাই এক্সপেক্টেড। তো সেটাই দেখা, অপেক্ষা করি কিরম শোটা হয়। কিন্তু এই শোটা ডেফিনেটলি উইল বি ফার মোর সাকসেসফুল ওই ক্লাবের শোয়ের থেকে। ক্লাবে যে শোটা হবে না, সেটার থেকে অনেক বেশি ভালো হবে। অরিন্দমদা, একটা জিনিস বলুন, আপনি রাজনীতির সঙ্গে খুব নিবিড়ভাবে আপনার যোগাযোগ দীর্ঘদিন ধরে, নয় করে বোধহয় গোটা 30-35 বছর তো বোধহয় হবেই। মানে আপনি বোধহয় শৈশব থেকেই মোটামুটি এটা দেখে আসছেন আর কি, বামেদের দেখছেন, পরে তৃণমূল দেখলেন। আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে কখন আপনি শুনেছেন যে কোনো বিরোধী দলের নেতা, মানে বিরোধী দলনেতা হিসেবে যাকে তুলে ধরা হচ্ছে, তার নামের আগে অস্থায়ী শব্দটা বসে যাচ্ছে, এবং সেটা হাইকোর্ট বলছে, মানে এটাকে আইন সিদ্ধ একটা শব্দ বলেই তো ধরতে হচ্ছে? দেখো, আমি কলেজ রাজনীতি করে এসেছি, ন্যাশনাল মেডিকেল কলেজ থাকাকালীন। তখন বামেদের গুন্ডামি দেখেছি, বামেদের খারাপটা দেখেছি। আর কংগ্রেসের একদল নেতা বামেদের জুসগুলো যখন যারা দিত, সেই জুসগুলো চুষত, তাদের জন্য আলাদা আলাদা সিটগুলো একদম থাকতো। একদম তোমাকে দেখায়, তোমাকে এক্সাম্পল দিয়ে বলে দেবো। সোমেন মিত্রের এগেন্সে সিপিআইকে দাঁড়ানো হতো, ওই এরিয়াটা সোমেন মিত্রের কোনো প্রবলেম হতো না। তুমি সুব্রত মুখার্জি দেখো, জোড়াবাগান যখনই সুব্রত মুখার্জি চলে গেল, সঞ্জয় বক্সি পেল, সঞ্জয় বক্সি হেরে গেল। সুব্রত মুখার্জির জন্য কিন্তু কোনো সরলা মাহেশ্বরীকে দাঁড় করানো হতো, মানে ছোটখাটো কাঁটা রাখা হতো না, কিচ্ছু না। একটা মানে বলতে পারো একটা ক্যান্ডিডেট দিতে হবে দেওয়ার। আচ্ছা, এরকম কংগ্রেসে থাকাকালীন কংগ্রেসের কিছু বন্ধু বামেদের সাথে ভালো মিলিয়ে নিয়েছিল তারা। আচ্ছা, এবং সোমেন মিত্র একটা নির্বাচনে তো আত্মসমর্পণ করেছিল, সেটা হচ্ছে একটা বাই ইলেকশন। তখন প্রিয়রঞ্জন দাসবংশী সভাপতি। তখন আমার যতদূর নামটা এখন মনে পড়ছে না, নলিনী গুহ ছিল ফরওয়ার্ড ব্লকের, সেবার জিতেছিলেন। আচ্ছা, সেই ইলেকশনটাতে মারামারি, বোমাবাজি সবকিছু হয়েছিল, এভরিথিং পসিবল। এবং সোমেন মিত্র যে দায়িত্ব পালন করাচ্ছিল, তখন শুনেছিলাম করেনি, কাগজে সেটা এসেছিল। ওই জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস নেত্রী হলেন, তখন একটা ক্যাপশন আমার যতদূর মনে হচ্ছে আনন্দবাজারে বেরিয়েছিল, চাই মমতার আবেগ
আর সোমেনের সংগঠন, তাহলে কংগ্রেস কিন্তু উঠে দাঁড়াবে। কিন্তু সেটা আর হয়নি। এরকম অনেক নেতাই সিপিএম এর সাথে একটা বোঝাপড়া করে এই কাজটা করেছে, সেটা আমি ছাত্র অবস্থায় কিন্তু দেখেছি। আচ্ছা, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু একটা আলাদা ফেস সিপিএম এর এগেনস্টে। সিপিএম এর চুরি, সিপিএম এর চুরি তো অনেক বড়। সে তুমি একটু অ্যাক্রোপলিস মলটার কাছে গেলে যদি ইতিহাসটা জানো, তারপর সেটা গীতাঞ্জলি স্টেডিয়াম হয়েছে, ওটা তো পুরো স্টেডিয়াম হওয়ার কথা ছিল। সেই ইতিহাস আর আমি বলছি না, তুমি সাংবাদিক, তুমি আরো ভালো জানবে। গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশে একটা মল তৈরি হয়ে গেল, কাকে খুশি করে দেওয়া হয়েছিল সেদিন। তো এই গল্পগুলো সিপিএম এর পাড়ায় পাড়ায় ছিল ভাই, অনেক বড়। ওরা খাঁটি একদম পাতা মাখার, যত মানে পাকা মাথা নিয়ে কাজ করতে হয় তারা করেছিল। টাকা লুটেছিল মানুষের, সাধারণ মানুষকে শেষ করেছিল। আর সিপিএম কমিউনিজম অলওয়েজ থ্রাইভস অন পভার্টি। যত লোকের গরিব থাকবে তত লোক কিন্তু সিপিএম করবে। তোমাকে বড় লোক হতে হবে, এই স্বপ্নটা কালকে দেখাবে, পরশু দেখাবে, তারপরের দিন দেখিয়ে যাবে। তৃণমূলেরা বলে কিন্তু এই লোকগুলোই কিন্তু বড় লোক হয়ে গেছে। সিপিএম এর একটা সেখানে মানে তোমাকে 50,000, ওকে 2,000 এরকম দিয়ে দিয়ে খুশি হয়তো অনেককে করা গেছিল। তৃণমূলের বলে এরাই নেতা হয়ে গেছিল। এই জন্য তুমি দেখবে মানে আরবানা ম্যাডামকে জানছো, আরবানা স্যার আছে টুলু মণ্ডল, তো স্যার আর ম্যাডামের ভালোই মানে স্ট্যাটিফাই করেছে সোসাইটিতে। তো তুমি যদি দেখো এইটা সিপিএম বলে আমি দেখেছি, তো আমি রাজনীতিটা করেছি, দেখেছি। তো একটা জিনিস, ক্লাস রিপ্রেজেন্টেটিভও আমি ছিলাম, কিন্তু একটা জিনিস স্পষ্ট, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা ফ্রেশ এয়ার নিয়ে এসেছিল। সে বিভিন্ন দাড়িওয়ালা সাংবাদিক বিভিন্ন সময় কি বলেন, কি বলতে পারেন, তার অনেক জ্ঞান আছে, জ্ঞানগম্যি নিয়ে অনেক কিছু বলেন, অনেক কিছু বক্তব্য রেখেছেন। কিন্তু আমি এইটুকু মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এসে 2011-তে একটা পাল্টেছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু কিছু করার নেই। তোমার সাথে যদি লবি, চোর ডাকাত ঢুকে যায়, সেখানে তুমি আটকাতে পারবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল হয়েছিল, সে শৌকত মোল্লাদের মতো লোক, রেজ্জাক মোল্লাদের মতো লোককে ঢোকানোর কোনো মতে উচিত হয়নি। সিপিএম এর পাক্কা কতগুলো বাজে এলিমেন্টকে পার্টিতে ঢোকানোটাই ভুল হয়েছিল। সেইটা করতে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডুবেছে, বিজেপিও সেই জায়গায় যাচ্ছে, বিজেপিও ডুববে। সুতরাং এইটা স্ক্রিন করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা যেটা তুই বলছো ওটা স্থায়ী। এই যে অস্থায়ী কথাটা বলছো, এটা আমি যদি সত্যিকারের রাজনীতি, আমি কালকেই পদত্যাগপত্র জমা দিতাম। যে এইরকম একটা অপমান করলো, তুমি ক্যাজুয়াল, মানে তুমি এখন পার্মানেন্ট ওয়ার্কার না, তুমি একটা কোম্পানিতে ক্যাজুয়াল ওয়ার্কার। একটা এই জন্য কথাটা কি বলছি তোমাকে, ক্লাবে তো এনজয়মেন্ট হয়, ক্লাবে এন্টারটেইনমেন্ট হয়। এই কনসেপ্টটা যেটা এসছে ব্রিটিশ স্টাইলটাতে, ক্লাবে কেন তারা সারাদিন কাজ করে রাত্রির বেলা গিয়ে তারা ড্রিঙ্ক করতো। আজকে ব্রিটিশরাই তো আমাদের ড্রিঙ্ক কনসেপ্টটা এনেছে। সুরাপান ছেড়ে দাও, সে সাধু, কিন্তু আজকে ক্লাব ব্যাপারটা কিন্তু ওরাই তো এনেছে। এবং সেখানে ভারতবর্ষের লোকেদের কিছু ক্লাবে ঢুকতে দেওয়া হতো না। তো এই জায়গা থেকে ক্লাব অস্থায়ী মানে তো একটা অপমান করা। এটাকে আবার ভালো কি, এটা আবার নাকি ওরা বলছে বিরোধিতা 2 মাসের জন্য, মানে 2 মাসের জন্য নৈতিক জয় শোনা গেছে আর কি। দেখো, এদেরকে বলতে হবে, এরা জনগণমন গাইতে গিয়ে হরকে যায়। আজকে পার্লামেন্টে আবৃত্তি করলে আর কবিতা করলে, পার্লামেন্টে ঘুরে বা পার্লামেন্ট প্রদক্ষিণ করে তো লাভ নেই। তুমি একটা ভুইফোর নেতা প্রমাণ করেছো, তুমি আপেল খেয়েছো, তুমি উলুবেড়িয়া থেকে জিতেছো, কেউ অন্য জায়গা থেকে জিতেছে, তারা সব পাল্টি খেয়ে গেলে। একটা হচ্ছে লোভের কাছে মাথা নত করলে, কিছুর কারণে তো লোভ আর লাভ করতে গিয়েই করেছো। আর ভেবেছিলে তৃণমূলটা উঠে গেছে। আরে তৃণমূল ওঠেনি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগের নাম, এখনো সেইটা করতে ভুলে যাচ্ছ। সেটা করতে গিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি ডিসকার্ড করতে পারবো না, রাইট অফ করতে পারবে না। সে এখনো আছে, সে তো বেডরিডেন নয়, সে তো প্যারালাইজ নয়, সে এখনো হাঁটতে পারে, চলতে পারে, খেতে পারে, বসতে পারে, কথা বলতে পারে। সে ফিরে আসবেই আজকে। সুতরাং তার সাথে এখন যারা জুটেছে তারা কিন্তু সত্যিকারের দলটাকে ভালোবেসে করেছে, তারা স্থায়ী থাকবে। ওই অস্থায়ী যেরকম হাইকোর্ট বুঝেছে, যারা অস্থায়ীভাবে থাকবে, ওই জন্য অস্থায়ী একটা পদবি তারা টাইটেল পেয়েছে, এটা তুমি কিন্তু খারাপভাবে দেখবে না। ওরা তো সত্যি খুশি। এটা অস্থায়ী। আগে কি ব্রিটিশরা স্যার দিত, ডেম দিত, লর্ড দিত, লেডি দিত, কোর্ট একটা নাইটহুডের মতন এদেরকে একটা অস্থায়ী দিয়ে দিয়েছে।
তো এটা নিয়ে এরা খুশি থাক না। মানে আপনার কি মনে হচ্ছে কোথাও এই যে শোভনদেব চট্টোপাধ্যায় 2 মাস পরে 2 মাসের মেয়াদ নিয়েছে, মানে সময় নিয়েছে হাইকোর্ট, 2 মাসের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হয়ে যেতে পারে? এইভাবে তো তুমি একটা রাজনীতিটাকে সার্কাসে পরিণত করতে পারো না। রাজনীতি ইজ আ সিরিয়াস ম্যাটার। ইট ইনভলভস দ্য পিপল অফ দ্য সোসাইটি। তাদের কথা, তাদের অসুবিধা, তাদের ইচ্ছে, তাদের আবেগ নিয়েই তো রাজনীতিটা হয়। তাদের নিয়ে এখন মানুষের ইচ্ছেগুলো আর হচ্ছে না। এই 3 মাসের মধ্যে আগুন লাগছে, এই 3 মাসের মধ্যে ডাক্তার মার খাচ্ছে, এই 3 মাসের মধ্যে হাসপাতাল ভাঙচুর হচ্ছে, এই 3 মাসের মধ্যে বুলডোজার চলেছে, এই 3 মাসের মধ্যে হিন্দু বাঙালিরা দোকান পাট উঠিয়ে চলে যেতে হয়েছে কোথাও, এই 3 মাসের মধ্যে শিক্ষাক্ষেত্রে বিরাট কিছু হয়নি। তো ঘটনাচক্রে এই 3 মাসের মধ্যে ডেমোক্রেসিকে বাঁচাতে যেতে গেলে তাদের পরিবারের লোক খুন হয়েছে, এটা তো ঘটেছে। তো এই 3 মাসের মধ্যে আর কিছু না হোক এই সার্কাসটা করে অর্থনীতি, আমাদের ইকোনমিক্স কি বলছে, স্টেটের ইকোনমিক্স, হোয়াট ইজ দ্য মিনিস্টার সেইং, হোয়াট ইজ দ্য ইকোনমিক ফাইন্যান্স মিনিস্টার সেইং? অর্ধেক লোক বাদ চলে গেল তোমার অন্নপূর্ণা ভান্ডার থেকে, স্বাস্থ্যসাথী ঢুকছে, আর বাকি সব ঢুকছে। তো ঘটনা হচ্ছে পারফরমেন্সটা কি উইদিন 90 days? আমি এখনো বলছি another 3 months should be given to the government to show their performance. সেটা আমি এখনো বলছি। To assess their performance you have to give them 3 more months. কিন্তু এর মধ্যেই তো আমরা হরকাতে শুরু করেছে, হোঁচট খেতে শুরু করেছে। তার মধ্যে এইগুলো করে মানুষকে একটু সার্কাসের মধ্যে রাখা, যাতে মানুষ ভুলে যেতে পারে। Public memory is short, so that people can forget what is happening, what is actually happening, and how the government is performing. এটা করতে মানুষকে ভুলিয়ে দেওয়া এই সার্কাস দল তৈরি হয়েছে, একটা ক্লাব তৈরি হয়েছে। আর প্রত্যেকদিন তুমি সেই কমেডি শোগুলো দেখছো, সেইগুলোই হচ্ছে। আর অস্থায়ী তো এটা দেখো, স্যার দিয়েছে, আবার বলছি তো, এটা একটা নাইটহুড দেওয়ার মতন হাইকোর্ট হ্যাজ আমি বলবো কনফার্ড upon them this particular title, অস্থায়ী, temporary. Enjoy yourself. You have 2 months time, you can enjoy to the hilt. তো এই এনজয়িং টু দ্য হিল্ট হবে। আর এরপর 2 মাস পরে হতে পারে there will be a big change. হাইকোর্ট উইল টেক কগনিজেন্স অফ দ্য ম্যাটার। না, এটা ব্যাপারটা খুব মজার নয়। অপোজিশন লিডার মানে হচ্ছে you have to raise the issues which affects the people directly. যেগুলো অসুবিধা হচ্ছে, বুলডোজার চলছে, খুন হচ্ছে, ডেমোক্রেসি হ্যাজ বিন শ্যাটার্ড ইনটু স্মিদারেন্স। তো এই জায়গাটা আজকে তোমাকে, বিধানসভা তো একটা জায়গা যেখানে আলোচনার ব্যাপার, এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে। অপোজিশন উইল রেইজ দ্য ইস্যুস, গভর্নমেন্ট হ্যাজ টু ডিফেন্ড ইট। তো গভর্নমেন্টের পারফরমেন্স কি সেখানে অ্যাসেসড হবে। সেখানে লোকের কাছে যাতে অ্যাসেস না হয়, এই কাজটা খুব সুন্দরভাবে একটা ইংলিশে বলে হুডউইঙ্কড, ডিসিভ করা, গুমরাহ করা, যেটা হিন্দিতে বলে, সেই কাজটা হচ্ছে। তো সেই জন্য অস্থায়ী হয়ে যদি মানুষ খুশি হয়ে থাকে, তার যদি মেন্টাল পিস আসে, অ্যাগনি থেকে সে মুক্ত হয়ে যায়, আমি বলবো খুশি থাকুক তাহলে আপেল আখরোটরা যদি অস্থায়ীতে খুশি থাকে, এটা যদি একটা টাইটেল পেয়ে যায়, 2 মাসের জন্য টাইটেলটা পেলো, তারপরে ওটা হয়তো শিফট হবে টু সামবডি এলস, সেটা এখন হাইকোর্টের ওপর নির্ভর করছে। কিন্তু হাইকোর্টও তো বুঝেছে ব্যাপারটা, যে ব্যাপারটা নিয়ে তোমরা ছেলে খেলা করছো, আর প্লেইং উইথ দ্য ইমোশনস অফ দ্য পিপল। এ তো ছেলে মানুষের সাথে ছিনিমিনি খেলছো। একটা জায়গায়, সিরিয়াস জায়গায়, বিধানসভায়, সেখানে এক দলকে তুমি বিরোধী নেতা বানিয়ে দিলে, আপেলকে বিরোধী বানিয়ে দিলে। এবার অ্যাডামস অ্যাপেল কী বলে সেটা তো আমি জানি না। অ্যাডাম অ্যান্ড ইভের গল্প হয়েছে, দেখেছি আমরা, সেটা জলপাইগুড়িতে হোক, সে হল্যান্ডে হোক, যেখানেই হোক। কিন্তু আজকে আমরা একটা জিনিস বুঝতে পারছি না, যে পলিটিক্সটা কত সিরিয়াস ব্যাপার। সেনেকা পলিটিক্স নিয়ে কথা বলেছে, তুমি ভেবে দেখো। আজকে সব থেকে বড় একজন ফিলসফার, সে রাইটার ছিল, সে ফিলসফারই বলতে পারো, ফ্রান্স ফ্যান্টন। এই ফ্রান্স ফ্যান্টন একটা ছোট্ট ক্যারিবিয়ান দেশে মার্টিনেস্ক বলে একটা জায়গা ছিল। এই মার্টিনেস্কটাকে ফ্রেঞ্চ কলোনি হয়ে যায়। সে একটা জিনিস বুঝতে পেরেছিল, ও খুব দুষ্টু ছেলে ছিল, স্কুলে ভীষণ ঝামেলা করত, কিন্তু আলটিমেটলি হি বিকেম ওয়ান অফ দ্য গুড রাইটার্স। যে পরে অ্যালজেরিয়াতে এসে শিখেছিল যে ফ্রেঞ্চ কলোনিয়ালিজমটা মানে কি। ছোটোবেলা স্কুলের সেই ফ্যান্টন বারবার বলতো তাদেরকে নিজেদের ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ বন্ধ করে দেওয়া হলো, খালি ফ্রেঞ্চ বলতে হবে, ফ্রেঞ্চ টিচিং। কিন্তু ও শিখেছিল, হি লার্নড অল দ্য ল্যাঙ্গুয়েজেস। শিখে তারপর কিন্তু একটা জিনিসই বুঝিয়েছিল যে কলোনিয়াল মাইন্ডসেট তোমাকে কি করতে পারে জানো, তোমার কালচারটা বদলে দিতে পারে। নমস্কারের জায়গায় তুমি হায় বলতে পারো,
তো এখন যেরকম এরা এই যে কলোনিয়াল মাইন্ডসেট নিয়েও আমরা এখনও চলছে, অস্বীকার তো করার নেই, 200টা বছর হয়ে গেল। এই 200টা বছর পেরিয়ে এই যে অস্থায়ী পাওয়ার জন্য, একটা টাইটেল পাওয়ার জন্য কত চেষ্টা, কত ভালোবাসা। তো এনিওয়ে, আমরা কিন্তু আপেল আর আখরোটকে ফ্যান্টনের কথাটা একটু মনে করিয়ে দেবো, ওরা একটু পড়ুক ফ্যান্টনটা, তাহলে কিন্তু ওরা খুশি হচ্ছে। এই কলোনিয়াল মাইন্ডসেট ওরা একটা টাইটেল পেয়েছে, অস্থায়ী। তো সেই অস্থায়ীটা আমরা এনজয় করছি। উই উইল অলসো এনজয়। আমাদের কাছেও তো একটা ব্যাপার আছে, ওরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ওরা অস্থায়ী টাইটেলটা পেয়েছে, এই টাইটেল দিয়ে আমরা কংগ্র্যাচুলেট করতে পারি। বাট ফর 2 months এটাই খারাপ লাগছে, ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। এটা একটা খুব অল্প সময়, 2 মাস বলতে বলতে চলে আসবে। এরপরে পুজোর মানে ওই দমদমা বেজে যাবে, পুজো নিয়ে আলোচনা হবে, কিন্তু অস্থায়ী থাকবে। ওই টাইটেলটা নিয়ে 2 মাস মনের খুশিতে থাকবে। অরিন্দমদা, একটা বিষয় নিয়ে তো খুব চর্চা চলছে, আমি ওটার অন্য পার্টটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাইবো। সেটা হচ্ছে যে বিজেপি সরকারের 100 দিন নিয়ে খুব চর্চা চলছে। বিজেপি সরকার তাদের খতিয়ান দিয়েছে, কি দারুণ দারুণ কাজ করেছে, ভালো কাজ কি হয়েছে, কোথায় কি খামতি আছে না আছে, সব নানান বিষয় বলেছে। শুভেন্দু অধিকারী নিজেও বেশ কিছু কথাবার্তা বলেছেন, ওটা তো একটা পার্ট। আমার বক্তব্যটা হচ্ছে, মানে আমি আপনার কাছে যে বিশ্লেষণটা চাইছি সেটা হচ্ছে যে এই 100 দিন ক্ষমতা হারানোর পর তৃণমূল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে, এই 100 দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? এখান থেকে কি সামনের দিকে তাকানোর রাস্তা আছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনর্নির্মাণের দিকে যেতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটা এই 100 দিন দেখে আপনার কি মনে হয়েছে? দেখো, একটা কথা, তৃণমূলকেই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা আছে তাদেরকে কিন্তু অ্যাট এভরি পয়েন্ট অফ টাইম পিপল ওয়ার টার্গেটেড ইন ডিফারেন্ট ওয়েজ। কোনো সাংবাদিক তাদের সাথে যোগাযোগ, তাকে জেলে পুরে দিচ্ছে একাধিকবার, 1 নম্বর। 2 নম্বর, একজন ভালো কাউন্সিলর যে সন্তোষপুরে একটা ওয়ার্ডে সুন্দর কাজ করেছে, বড় চেয়ারম্যান, তাকে পর্যন্ত 1 মাসের ওপর জেলে পুরে দিল। সুতরাং হার্ডেলস ফেস করতে হয়েছে। যারা স্পাইনটা দেখিয়েছে তাদেরকে কিন্তু গভর্নমেন্ট মিসট্রিট করেছে, এটা অস্বীকার করার নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কাজ করতে হচ্ছে এগেইনস্ট অল অডস, স্ট্যাকড এগেইনস্ট হার, অল অডস। মানে যত রকম থ্রেট কালচার আর্জি করার সময় শুনেছে, এখন থ্রেট কালচারটা চলছে। আনডেমোক্রেটিক, আনলফুল মিনস অ্যাপ্লাই করে অপোজিশন ভয়েসটাকে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে, এটা মানে একদম চেপে ধরে রাখা হয়েছে। এটা কিন্তু হচ্ছে তোমার টিপিক্যালি, এটা হচ্ছে যদি তুমি দেখো ডিকটেটোরিয়াল রেজিম যেটা করে, সাদাম হোসেন করেছে, ইডি আমিন করেছে, হিটলার করেছে, বেনিটো মুসোলিনি করেছে, লিওপোল্ড II করেছে কঙ্গোতে। আজকে আমরা হিটলারকে গালাগাল দিত, তুমি লিওপোল্ড II বেলজিয়ামের কঙ্গোতে হিটলারের থেকে দ্বিগুণ লোক মেরেছে। সেই ঘটনাক্রমে তুমি দেখো, ডিকটেটোরিয়াল পলিসি যদি আমি একবার এনফোর্স করি, কিছুদিন শর্ট টার্ম গেইনস হবে, তো একদিন মানুষ কিন্তু প্রতিবাদ করবে। সেটা তুমি দিল্লিতে আরশোলার আন্দোলন দেখিয়েছে, ফাউন্ডেশনটা কিন্তু ভাই ভিড়টা নাড়িয়ে দিয়েছে। তো এইটা তুমি আজকে যখনই দেখবে যে কেউ যদি ভালো করার জন্য, ঠিক আছে, একটা ডেমোক্রেসি অপোজিশনকে যদি তুমি অ্যালাউ না করো, তাহলে তুমিও গ্রো করতে পারবে না, তুমিও সাপ্রেস যত করবে, তোমার রং ডুইংসগুলো আরও বেশি প্রকাশিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ফেস করতে হচ্ছে কষ্টটা, যেটা অন্য পার্টিকে এত করতে হচ্ছে না। বেরোলেই ঢিল বাড়ছে। কোর্টের অর্ডারে হাজরা থেকে, আবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরায় মিটিং ছিল ইয়াংস্টার্সদের, সেখানে কিভাবে অত্যাচারিত হতে হয়েছে তাদের, সবই ছোড়া হয়েছে, বোম ছাড়া, গুলি ছাড়া সবই ছোড়া হয়েছে। প্রত্যেক দিন থ্রেট হচ্ছে, ডিম থেরাপি চলছে। পুলিশ, তুমি অ্যাকিউজকে জেলে রাখো, তুমি তাকে নিয়ে রাস্তায় হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেরিয়ে ঘোরা বেড়াচ্ছ। দিস ইজ নট দিস ইজ এগেইনস্ট দ্য ল, দিস ইজ নট ফেভারিং দ্য ল অর দ্য ডেমোক্রেসি অফ আওয়ার কান্ট্রি। এই কাজগুলো হচ্ছে। তো আজকে আমরা কোন জায়গায়? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ টু ফেস মেনি হার্ডলস। শি ইজ অলরেডি ফেসিং অনেক হার্ডলস, তাকে ফেস করতে হচ্ছে, আগামী দিনেও করতে হবে। কিন্তু এইখানেই হচ্ছে দ্য টুইস্ট ইন দ্য টেল। সেটা হচ্ছে মমতা, বটম লাইন অফ দ্য স্টোরি, কিন্তু এই গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে থ্রেট কিন্তু মনে করছে। আচ্ছা, যে ইম্পেন্ডিং থ্রেট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের সাথে একটা ইলেকটোরাল অ্যালায়েন্সও করে, সেটা কিন্তু উইল বি আ ফর্মিডেবল ফোর্স। সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলে পিপল আর ফ্রাস্ট্রেটেড, একদম ফ্রাস্ট্রেশন। মানে এই 100 দিনের মধ্যেই কেন হচ্ছে? ডেফিনেটলি হচ্ছে। তুমি সামাজিক মাধ্যমে মানুষের বিরোধিতাটা দেখেছো? আর পারছে না, দে ক্যান টেক ইট। কারা নিচ্ছে? কয়েকজন ব্রাহ্মণ, কয়েকজন হিন্দুত্ববাদী, যারা আরএসএসের পড়ানো বুলিগুলো বলছে। 52 বছর ধরে যারা ফ্ল্যাগটা তোলেনি। আর তুমি তো মজাটা দেখলে, সব বিজেপি ছত্তিশগড়ে বিজেপির ফ্ল্যাগ উঠে যাচ্ছে আগে। সিপিএমকে গালি দিচ্ছ, সিপিএম ভুল করে, সিপিএমেরও যেরকম দোষ, কারণ দুটোর এক্সট্রিম ফর্মস। মানে পোলস অ্যাসান্ডার হতে পারে, বাট টু পোলস দে আর বেসিক্যালি রিটেইন মোর অর লেস দ্য সেম ক্যারেক্টার অফ এক্সট্রিমিজম। সিপিএমও লালটা ছাড়া চেনে না, আগে লাল পতাকা উঠিয়ে একটা নর্থ 24 পরগনায় দেখছিলাম। আবার বিজেপিও ছত্তিশগড়ে দেখো, আগে বিজেপির পতাকা তুলেছে। আর এখানে বিতর্ক হয়েছে, এখানেও ব্যারাকপুরে আরেকজন অস্থায়ী নয়, একজন বিধায়ক, বাট ওকেও হয়তো মিস্টার বা নাইটহুড কিছু পেয়ে যেতে পারেন, বিজেপি টাইটেল দিয়ে দিতে পারে। সেও কিন্তু আগে বিজেপির ফ্ল্যাগটা উঠিয়ে তারপরে কিন্তু ভারতবর্ষের ফ্ল্যাগ ওঠাচ্ছে। তো কেউ ফ্ল্যাগটা মুড়িয়ে দিচ্ছে। তো এই জায়গায় থেকে খালি জয় শ্রীরাম বললে কিন্তু হবে না। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের একটা মানে একটা সিম্বল তো আছেই, তার সাথে কালার্সগুলোর সিগনিফিকেন্স আছে। তুমি আইরিশ ফ্ল্যাগ দেখো, আর আমাদের ফ্ল্যাগের অনেকটা কিন্তু মিল আছে, একটা হরাইজন্টাল, একটা লংজিটিউডাল। কারণ আইরিশদেরও ব্রিটিশদের এগেনস্টে প্রায় 800 বছরের একটা ইতিহাস আছে লড়ার। বাচ্চা ছেলেরা ব্রিটিশদের সৈন্যদের ইট মারত, স্কুলের ছেলেরা যখন আইরিশরা এরম জায়গায় গেছিলো। 800 বছর ধরে তারা টলারেট করেছে। আমাদের এখানে এটা পেতে কষ্ট তো হয়েছে। কত লোক মারা গেছে বলো তো? 68% আন্দামানে বেঙ্গলিজ ছিল, বাঙালি ছিল তারা, যারা আজকে কষ্টটা সইতে হয়েছে। আর আজকে এরম বাঙালিও তো আছে যে স্বাধীনতা করে চেষ্টা করে স্ট্যালিনের দ্বারা অবনী মুখার্জি খুন হয়েছিলেন। সরোজিনী নাইডুর রিলেটিভ ছিলেন সে, হি ওয়াজ মার্ডার্ড বাই স্ট্যালিন। কিন্তু এরকম অনেক লোক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু এই জায়গায় থেকে আমরা আজকে এই যে ফ্ল্যাগটা যেটা দেখছো, ফ্ল্যাগের একটা সিম্বল আছে, সিগনিফিকেন্স আছে, সেগুলো যেন মনে হচ্ছে খুব ছোট হয়ে যাচ্ছে। বেশি আলোচনা করছি, কিন্তু আলোচনার প্রত্যেকটা কিন্তু একটা মানে আছে। আজকে তুমিও এটা জানো, জনগণ মন অধিনায়কও, ওটা নাকি লুই 5th না লুই 15, আমি সব জানি না, কাকে ওয়েলকাম করার জন্য একটা গল্প ছড়িয়েছিল। কিন্তু তুমি স্ট্যান্ডাটা দেখো, মাতা আসছে। আরে লুই 15 তো মাতা হতে পারে না কখনো। মানে কতটা রবীন্দ্রনাথকে বিলিটল করার জন্য এটা করা। এবার নেতাজিকে বিলিটল করার জন্য কীরকম কথাগুলো বলা হচ্ছে। একটাই কি সিম্বল আমাদের, একটাই কি আইকন আমাদের, শ্যামাপ্রসাদ মুখার্জি? না, বাংলার নবজাগরণ হয়েছে, তোমাকে সবাইকে মানতে হবে, সবাইকে জায়গাটা দিতে হবে। এইগুলোর জন্য পড়াশুনো দরকার। কিন্তু আনফর্চুনেটলি পলিটিশিয়ানস আর বেরেফট অফ এডুকেশন অ্যান্ড বেরেফট অফ মরালস। এটা হয়ে গিয়ে জানে না তারা ওইটুকু সময় দিতে পারে না যে 1 ঘন্টা আমি একটু বাড়িতে বসে পড়াশুনোটা করি, যে স্পিনোজাকে একটু পড়ি, একটু নেলসন ম্যান্ডেলাকে পড়ি, একটু জওহরলাল নেহরুকে নিয়ে পড়াশুনো করি, একটু ব্রিটিশদেরও অনেক ভালো ভালো লোক ছিল যারা পড়েছে, যারা করেছে। উইনস্টন চার্চিল না হয় একটু মানে চুরি করতো, ছোটোখাটো চোর ছিল, যে 13 টাকার, এখনও সেই টাকা কোনো দিন পায়নি ব্যাঙ্গালোর ক্লাব, যখন আর্মি কমিশন অফিসার ছিল। 13 টাকা এখনও পায়। তারপর ওরা এখনও ওটাকে ইরিকভারেবল ড্যামেজ বলে ছেড়ে দিয়েছে। তো চার্চিল মরেও গেছে, চার্চিল ভূত হয়ে গেছে, কিন্তু চার্চিল চুরিটাও করে গেছে, 13 টাকা এখনও বাকি রেখে চলে গেছে। তো ঘটনা হচ্ছে, রাজনীতিবিদরাও তো তাই লাইনটা করেছে, চার্চিলও চুরি করেছে, তোমরাও করেছো। তো সেই কলোনিয়াল ফ্যান্টনের যে কথাটা বলছিলাম, সেই কলোনিয়াল মাইন্ডসেটটা এসে যাচ্ছে। কিন্তু একটা কথা, মমতা ব্যানার্জির যে চ্যালেঞ্জেসগুলো কিন্তু ওভারওয়েলমিং, কিন্তু এটা কিন্তু ক্রস করবে, তুমি সাপ্রেস করতে পারো না। ইদি আমিন ইউজ টু কিল পিপল বাই ব্লাজনিং দেম, একবার লাঠি দিয়ে মেরে কুমিরের ওখানে ফেলে দিত, কঙ্গোতে, মানে সরি ওটা হচ্ছে নাইলে ফেলে দিত। তো এই যে কন্টিনিউয়াস যে লোককে মারা,
সবাই করেছে, কিন্তু এইটা বেশি করতে গিয়ে খবর আসছে তো আজকে আমেরিকা এত গপ্প দেয়। আমেরিকা তুমি যদি দেখো, তারা প্রত্যেকটা তাদের নিজেদের পপুলেশনগুলো, লোকাল পপুলেশনকে মেরে দিয়েছে। তারা পালিয়ে গেছিল, নয়তো মেরে দিয়েছিল, কিন্তু আজকে তো ইতিহাসে সেগুলো উঠে আসছে। ব্রিটিশরা গিয়ে নিউজিল্যান্ডে মাউরিদের শেষ করেছে, অস্ট্রেলিয়ানরা গিয়ে অ্যাবরিজিনসদের শেষ করেছে, আমেরিকানসরা গিয়ে লোকাল পপুলেশনটাকে শেষ করেছে। আমরা কিন্তু ভাইকিংসরা শেষ করেছে, স্প্যানিশরা শেষ করেছে, মেক্সিকান পপুলেশন, পেরু শেষ করেছে। কিন্তু করলেও ইতিহাস কিন্তু এখন ফিরে আসছে, সত্যি জিনিসটাকে জানাবে। যত তুমি সাপ্রেস করতে যাবে তত কিন্তু ঘটনাগুলো আরও জানতে শুরু করবে। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জেস আর দেয়ার, অ্যান্ড দে আর কোয়াইট ডিফিকাল্ট। এই ডিফিকাল্ট টাস্ক, আর্ডুয়াস টাস্ক বলবো, বাট শি উইল ক্রস ইচ অ্যান্ড এভরি হার্ডল উইথ ফিনেস অ্যান্ড এলান। এটা আমি মনে করি একটার পর একটা হার্ডল উনি ক্রস করবেন, কারণ শি স্টিল হ্যাজ দ্য সাপোর্ট, 41% ভোট। এবার বলতে পারবে না কেউ জালি করেছে, এসআইআর হয়েছে। এসআইআর নিয়েও মানুষ এখনও জানে না, ফিউচার ইজ আনসার্টেন। তাদের কী হবে নোবডি নোজ। মিথ্যে কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, কে এসআইআর কী করছে, কোথাও হচ্ছে না। তো এটা করে কতদিন আর মেইন স্ট্রিম চ্যানেল একটা গভর্নমেন্টকে এরম করে তোল্লা দিতে থাকবে আর তৈলমর্দন করতে থাকবে? সেটা তো লাভ হচ্ছে না, লাভটা কিছুই হচ্ছে না। ইট উইল টেক আ ব্যাক সিট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উইল রিটার্ন অ্যান্ড ডেফিনেটলি উইল স্টেজ আ মার্ভেলাস কামব্যাক। আমি আরেকটা বলছি, দ্য আগলি ডাকলিং উইল টার্ন ইন্টু আ বিউটিফুল সোয়ান। ইটস অনলি আ ম্যাটার অফ টাইম। এই সময়টা যত আসে তত দেখবে একটার পর একটা মানুষই আস্তে আস্তে, সেই মানুষের ঘুম তো এখন ভাঙছে। কাদের চেয়েছিলাম কারা এসছে। মিষ্টির স্বাদটাকেও আমার মতো হতে হবে। গুপ্তা ব্রাদার্সে কালকে যে ঘটনাটা ঘটেছে, অবাঙালি ঝামেলা হয়েছে, কিন্তু তুমি একটু মাথায় রাখো, তুমি এটা ভাবতে পারছো? কেন ইমাজিন, তোমার মিষ্টির স্বাদের সাথে দোকানের মিষ্টির স্বাদটা মেটাতে হবে। মিষ্টির স্বাদটা, এইটা তো তোমার সাবজেক্ট নয়। যে কালকে গিয়ে ঝামেলাটা করেছে, ইট ইজ বিয়ন্ড হিজ ডোমিনিয়ন, বিয়ন্ড হিজ ডোমেইন। সেখানে গিয়ে তুমি মিষ্টির স্বাদ তুমি ঠিক করবে? ইউ হ্যাভ দ্য রাইট। ডু ইউ হ্যাভ দ্য রাইট এট অল যে মিষ্টির স্বাদটাকে ঠিক করছে? তো এই যদি চলতে থাকে, এবার পানের হবে, এবার পানশালায় হবে, যে শিবাস রিগাল বা বড় বড় কী সব ব্ল্যাক ডগ ফগ হয়, সে তার স্বাদটাও যেরকম এরা চাইছে সেরকম হবে, সনাতনী স্টাইলে হবে সুরাপান। তো এইগুলো যদি করি আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? আর উই পারফর্মিং অ্যাজ এ রেসপন্সিবল গভর্নমেন্ট? নো, নট অ্যাট অল। We are staying away, we are deviating from our norms, we are staying away from all important issues. প্রত্যেকটা ইস্যু ইম্পর্টেন্ট ডেমোক্রেসিতে। সেই ইম্পর্টেন্ট ইস্যুগুলো ছেড়ে দিয়ে মিষ্টির দোকানে কি মিষ্টি আমার সাথে হবে কি না, সেটা হচ্ছে দিস ইজ দ্য ওয়ে টু পোর্ট্রে আওয়ার গভর্নমেন্ট। আর এখানে কোনো রকম, আমার সবথেকে খারাপ লাগছে এই লোকগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে না। এই লোকগুলো তো শুড বি বিহাইন্ড বার্স। এগুলোকে এই সব এলিমেন্ট, ফ্রিঞ্জ এলিমেন্টসগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। উই আর allowing them to have a free run in the society. They are perilous, baleful. এইটাকে চেঞ্জ করা উচিত। তো আমার বক্তব্য, এই ডিগনিটি অফ পলিটিক্সটা ডেস্ট্রয়েড হচ্ছে কিন্তু। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কতদিন তুমি সাপ্রেস করবে? সাপ্রেস একদিন না একদিন মানুষ বেরিয়ে আসবে, দেন পিপল উইল সাপোর্ট। আর লোক যদি বেরিয়ে আসে, ও তুমি যত কামান দিয়েও কিছু করতে পারবে না, টিয়ার গ্যাস দিয়েও করতে পারবে না। সেটা দিল্লি দেখিয়ে দিয়েছে, আর বিভিন্ন আন্দোলন সেটা দেখিয়েছে, সারা পৃথিবী দেখিয়েছে। আফ্রিকার এক একটা আন্দোলন দেখো, বার্কিনা ফাসো, থমাস সাঙ্কারাকে মেরে তারপরে না হয় 20টা বছর একটা লোক ছিল যে মেরেছিল, ক্যাম্পারো না কি নাম ছিল, মনে হচ্ছে ক্যাম্পারো, ভিক্টর। তারপরে কিন্তু সেই ক্যাম্পারোকে পালিয়ে যেতে হয়েছিল মানুষ যখন আন্দোলন করেছিল। তারপর কে এসছে এখন? ইব্রাহিম তাহরে মুসলিম হয়ে যে বলতে পেরেছে যে আমি বার্কিনা ফাসোকে লিটারেট করব, অ্যান্ড আই উইল মেক দেম সায়েন্স লাভার্স। শারিয়া লটাকে আই এম নট গোয়িং টু ইন্ট্রোডিউস শারিয়া ল ইন বার্কিনা ফাসো। একটা আপার ভোল্টা, সেটা নাম হয়েছিল, থমাস সাঙ্কারা করেছিল বার্কিনা ফাসো, বিউটি। তো এইগুলো যদি তুমি দেখো, সারা বিশ্বের পড়াশুনো করলে এটা বেরিয়ে আসবে একদিন। এই সময় কোনো রকম অপোজিশন আবার স্ট্রং হয়ে যাবে। তবে মমতা ব্যানার্জি উইথ কংগ্রেস, it will be a formidable opposition that can really throw a challenge to the government. থ্যাংক ইউ, Thank you. ভালো থাকবেন।